স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। 4 সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ দিল গৃহবধূ। এরপর জানিয়ে দিব যে কারণে গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা। আরও জানিয়ে দিব শিগগিরই 2 দেশে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান। সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 56 জন আটক। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। 4 সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ গৃহবধূর। ঝগড়ার জেরে স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন স্বামী। এই ঘটনায় অভিমান করে 4 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই নারী। এরপরই সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হলেও তার সন্তানদের বাঁচানো সম্ভব হয়নি। 4 শিশু সন্তানই কুয়ার পানিতে ডুবে মারা গেছেন। রোববার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা সুগনাবাই নামে এক নারীকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেছেন, কিন্তু তার 4 সন্তানই মারা গেছেন। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সুগনার সঙ্গে তার স্বামী রধু সিংহের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধর করেন রধু। পরে 4 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। ওই দিনই 4 সন্তানকে নিয়ে স্কুলের বারান্দায় আশ্রয় নেন তিনি। সেখানে রাত কাটানোর পর রোববার সকালে সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন সুগন। 4 শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও। এদিকে যে কারণে গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা। গাজা যুদ্ধবিরতির বিষয়ে টানা 3 দিন ধরে এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবারও যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো। আলোচনা স্থগিত হওয়া এবং গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকেই দোষারোপ করেছে। হামাস ও মিশরের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আরব নিউজ এই খবর দিয়েছে। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে। তবে ইসরায়েলি সরকার এখনও আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি বলেও দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম। এদিকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে গভীর আলোচনার মধ্যেই বর্বর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিরতিহীনভাবে হামলা চালিয়ে গেছে। এর মধ্যে কমপক্ষে 2টি বর্বর হত্যার ঘটনাও ঘটিয়েছে, যাতে 4.5 শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলের এই গণহত্যা গাজা যুদ্ধবিরতির প্রক্রিয়ার প্রভাব ফেলবে বলেও দাবি হামাসের। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন। তিনি রোববার এএফপিকে বলেছেন, গাজায় অবিরত ইসরায়েলি গণহত্যা এবং আলোচনায় তাদের নেতিবাচক মনোভাবের কারণেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি গাজা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে এসেছে। এদিকে শিগগিরই 2 দেশের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান। ইরাক ও সিরিয়ায় কুর্দিপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শিগগিরই সমাপ্ত করার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার মিলিটারি একাডেমি স্নাতকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন বলেও আল জাজিরা জানিয়েছে। এরদোগান বলেন, আমরা খুব শিগগিরই উত্তর ইরাকের অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার ক্ষমতা আর কুর্দি বাহিনীর নেই। তরুণ সামরিক স্নাতকদের তিনি বলেন, কুর্দিস্তান ওয়ার্কশপ পার্টি পিকেকে ইরাক ও সিরিয়ায় সম্পূর্ণভাবে আটকা পড়েছে। তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে। আমরা সিরিয়ার সঙ্গে আমাদের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়ে ধসে পড়া পয়েন্টগুলো সম্পন্ন করব। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও ঘোষণা করেছে। 1984 সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা। আর 2016 সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকায় থেকে কুর্দি বাহিনীকে বিতাড়িত করার জন্য ধারাবাহিক স্থল অভিযানও চালিয়ে আসছে অস্কাররা। উত্তর ইরাকের সঙ্গে তুর্কি সীমানা সুরক্ষিত করার জন্য 2022 সালে এপ্রিলে সামরিক অভিযান ক্ললক শুরু করে তুর্কি বাহিনী। অস্কারের দাবি, সীমান্তবর্তী এই অঞ্চল থেকে তাদের দেশে হামলা চালিয়ে আসছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। তুরস্ক এবং কুর্দিদের মধ্যে সংঘাতের ইতিহাসটা বহু পুরনো। তুরস্কের জনসংখ্যার 15 থেকে 20 ভাগ কুর্দি। কয়েক প্রজন্ম ধরে তুরস্কের কর্তৃপক্ষ কুর্দিদের বিষয়ে কঠোর রীতি অনুসরণ করছে। আর 1920 এবং 1930-এর দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয়। কুর্দি নাম এবং পোশাকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কুর্দি ভাষা ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি কুর্দিদের আলাদা জাতিগত পরিচয় অস্বীকার করা হয়। কুর্দিদের সে সময় বলা হতো পাহাড়ি তুর্কি। 1978 সালে আব্দুল্লাহ ওচালান পিকেকে গঠন করেন, যাদের প্রধান দাবি ছিল তুরস্কের মধ্যে স্বাধীন একটি রাষ্ট্র গঠন। 6 বছর পর সশস্ত্র সংগ্রাম শুরু করে ওই সংগঠনটি। এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ কুর্দি বাস্তুচ্যুত হয়েছে। 1990-এর দশকে পিকেকে স্বাধীনতার দাবি বাদ দিয়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালায়। 2013 সালে গোপন আলোচনার পর যুদ্ধবিরতির সমঝোতায় আসে তারা। আর 2015 সালের জুলাইয়ে যুদ্ধবিরতি অকার্যকর হয়ে পড়ে যখন সিরিয়া সীমান্তের কাছে কুর্দি অধ্যুষিত শহর সুরুকে আত্মঘাতী বোমা হামলায় 33 জন তরুণ কর্মী নিহত হয়। আইএসকে ওই বোমা হামলার জন্য দায়ী করা হয়। সেই সময় পিকেকে তুর্কি কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলার সহায়তার অভিযোগ আনে এবং তুরস্কের সেনাবাহিনী ও পুলিশের উপর হামলা চালায় তারা। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 56 জনকে আটক করেছে। অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে বাংলাদেশি সহ 56 জন বিদেশি আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। রোববার 14 জুলাই ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো এক বিবৃতিতে বলেছেন, অভিযানের স্থানটি ছিল একটি দোতলা দোকান এবং শহরের কেন্দ্রস্থলের মাঝখানে অবস্থিত কিছু পার্লার। দেশটির ইমিগ্রেশন বিভাগ জিআইএম বলেছে, 10 জুলাই বুকিত বিনাতাং আশেপাশে 5টি ম্যাসাজ পার্লারে বিদেশিদের আটক করা হয়। পাসপোর্ট ছাড়াই পর্যটন হটস্পটে ম্যাসাজ পার্লার পরিষেবার আড়ালে লুকিয়ে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল বলেও জানা যায়। সেখানে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। রুসলিন আরও বলেন, অভিযানে বিদেশি 20 জন পুরুষ এবং 41 জন মহিলা এবং 30 জন স্থানীয় নাগরিক সহ মোট 91 জন ব্যক্তি কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিক সহ 20 থেকে 50 বছর বয়সী 56 জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশি আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য যে গ্রেফতার করা হয়েছে আরো 2 জন স্থানীয় নাগরিককে, যারা সেখানকার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। গ্রেফতারকৃতদের শনাক্তকৃত অপরাধগুলোর মধ্যে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63, যা পাসপোর্ট আইন লঙ্ঘন করেছে। আটককৃত সকলকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।